উদাহরণ 8টা দিয়ে স্পষ্টভাবে আমরা বোঝানোর চেষ্টা করব যে গড় আমরা কিভাবে নির্ণয় করব। কোনো দ্রব্যের উৎপাদনে বিভিন্ন পর্যায়ের যে খরচসমূহ শত টাকায় হয় তা নিচে সারণীতে দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। মনে রাখবা এখানে লেখা থাকবে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এর খরচ নির্ণয় করতে বলছে আমাদের গড়। উৎপাদন খরচ এবং গণসংখ্যা এখানে দেওয়া আছে। প্রথমে উৎপাদন খরচটা হচ্ছে শ্রেণী 2 থেকে 6, 6 থেকে 10 এভাবে আছে, 30 থেকে 34 এবং এর গণসংখ্যা শ্রেণীতে দেওয়া আছে 1, দ্বিতীয় শ্রেণীতে 9 এভাবে 3। আর এই শ্রেণীগুলোতে আমরা জানি যে মাঝামাঝির দিকে সবসময় গণসংখ্যা বেশি হয়। এখানে দেখুন মোট শ্রেণী আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। এই 8টা শ্রেণীর মাঝামাঝি হচ্ছে এই দুইটা। এখানে মাঝামাঝির দিকে গণসংখ্যা বেশি হয়েছে। এর আবার গণসংখ্যা এই দুইটার মধ্যে আবার বেশি হয়েছে এইটা। তাহলে আমরা জানবো যে গড় মাধ্যক প্রচুরকটা এই দুই শ্রেণীর যে কোনো এক শ্রেণীতে হবে, তবে বেশি সম্ভাবনা আছে 52 শ্রেণীতে। এটা আমরা মনে রাখবো, কেননা আমরা জানি যে গড় মাধ্যক প্রচুরক সবসময় কেন্দ্রীয় প্রবণতা, মানে কেন্দ্রের দিকে যাওয়া ঝোঁক থাকে, সেটাই সে হচ্ছে গড়টা হয় বেশি এবং গ্রহণযোগ্য মানটা বেশি গড়। এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে অনুসৃত ধাপের আলোকে গড় নির্ণয়ের সারণী হবে নিম্নরূপ। এই জায়গাটাই একটু বুঝতে হবে, এই সারণীটা বুঝতে পারলে গড় নির্ণয় হয়ে যাবে। এখানে শ্রেণী আছে উৎপাদন খরচ, এটাকে আমরা লিখে নিলাম শ্রেণী ব্যাপ্তি, এই লাইনটা। আর এইটা এখানে দেওয়া আছে হচ্ছে সারি আকারে, আমরা এখানে লিখলাম হচ্ছে কলাম আকারে। আচ্ছা, সারি এবং কলামটা কিন্তু জানা জরুরি এই অঙ্ক করতে হলে। এইভাবে আছে, কিছু কিছু অঙ্ক আমরা এইভাবে সারি রেখেই অঙ্ক করব, আবার কিছু কিছু অঙ্ক এভাবে কলাম তৈরি করব। দেখুন এই যে এইগুলোকে এক একটা কলাম বলে, এগুলোকে কলাম বলে, আর এইগুলোকে এক একটা কি বলে, সারি বলে, রো, যেটাকে বলা হয় রো। হ্যাঁ, কলাম, এগুলিকে রো। আচ্ছা, এই কলামের এখানে কয়েকটি ধাপ আছে, একটা শ্রেণীব্যাপ্তি, একটা মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে এই উৎপাদন খরচকে আমরা শ্রেণীব্যাপ্তি ধরে নিয়েছি, আর এটা করেছে যে একটা কলাম তৈরি করেছি, যেহেতু এদিকে একটা সারি আছে সেটা উপর নিচ লিখেছি, আর এখানে আছে পাশাপাশি। এটাকে 2 থেকে 6, 10 থেকে 6 থেকে 10, 10 থেকে, এরপরে এখানে আছে গণসংখ্যা 1, আমরা এখানে গণসংখ্যা এই যে এই লাইনটা নিয়েছি, গণসংখ্যা এক লাইন পরে নিয়েছি। কেন পরে নিয়েছি সেটাও কিন্তু একটু জানার বিষয়, পরে বলছি। গণসংখ্যা FI এটাকে আমরা ধরেছি। তারপর আছে 9, এই যে 9, তারপর আছে 21, তারপরে 21, তারপর এখানে 47, এখানে 47, এভাবে কিন্তু আমরা নিয়েছি। এরপরে এইটা হচ্ছে এই দুটো জিনিস নতুন জিনিস, এটা পরে বলছি। এখন এই যে দুইটা জিনিস ছিল, উৎপাদন খরচকে আমরা ধরেছি শ্রেণীব্যাপ্তি, আর গণসংখ্যাকে ধরেছি হচ্ছে এই যে গণসংখ্যায়। এই দুইটা জিনিস এখানে আমরা প্রথমে এরকম দাগ কেটে সাজিয়ে নেওয়ার পরে এটাকে বলা হয়েছে সারণী। সাজিয়ে নেওয়ার পরে আমাদের কাজ হবে প্রথমে এইটা নির্ণয় করা, এই যে মধ্যমান নির্ণয় করা, প্রত্যেকটি শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। মধ্যমানটা কি করে নির্ণয় করব? এখানে আছে হচ্ছে 2, এই যে প্রথমে আছে 2, তারপরে আছে কত 6, প্লাস 6/2 সমান, এটা ভাগ করলে হয় কত 8/2 সমান কত 4। এই যে আমাদের এখানে কিন্তু হয়েছে 4। আবার এখানে 6 + 10/2 এটা যোগ করলে 16 হয়, 16কে 2 দ্বারা ভাগ করলে হয় 8, এটা 8 পেয়ে গেলাম। আবার এখানে কত 10 আছে, এই এখানে লিখতে পারি আমরা এরকম, একই রকম প্রত্যেকটা শ্রেণীকে আমরা বের করব 10। এই শ্রেণীটি বের করি 10 যোগ 14/2 সমান, এটা যোগ করলে হয় 24/2 সমান 12। এই যে আমাদের এটি কিন্তু 12 পেয়েছি। এভাবে প্রত্যেকটা আমরা বের করে নেব এই 30 থেকে 34 এই শ্রেণী পর্যন্ত। আচ্ছা, এটা হয়ে গেল মধ্যমান। তাহলে মধ্যমানটা কি করে হলো আমরা বুঝতে পারলাম। এইবারে এখানে গণসংখ্যা এখানে যা আছে সেটাই আমরা এখানে পাশাপাশি নিচে নিচে তুলে দিয়েছি, এবং তুলে দিয়ে তারপরে কি করেছি, এখানে মোট গণসংখ্যা যোগ করেছি। যোগ করে এখানে হয়েছে 188। এই মোট গণসংখ্যাকে কিন্তু বলা হয় n সমান। এটা যদি আমরা লিখে ফেলি n সমান, তাহলে কিন্তু ভালো হয়, না লিখলেও সমস্যা নেই, এটা আমাদের জানতে হবে। এখন এখানে বলছে ধাপ বিচ্যুতি UI সমান xi - a/h। এইটা কি, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা সহজ, আমাদের বুদ্ধিটা হচ্ছে আমাদের এই a এর মান, এটা কি, এটা হচ্ছে আনুমানিক গড়, মানে আমরা অনুমান করে নিলাম যে এই শ্রেণীতে গড় আছে। সেই অনুমানটা কোথায় করব, এইটা কিন্তু আমাদেরকে নিজস্ব একটা টেকনিক। আমরা যদি এখানে ধরি এই জায়গাটায় আনুমানিক গড় আছে, তবুও অঙ্ক হবে, কিন্তু সেক্ষেত্রে অঙ্কের যে একটা মান নির্দিষ্ট থাকার কথা, সেই মানের কাছে না গিয়ে মান হবে কত দূরে, যেটা গ্রহণযোগ্য মান নাও হতে পারে এরকম। তবে এই শ্রেণীতে আমরা কেন এটা ধরলাম, এটা হচ্ছে আনুমানিক গড়, কেন ধরলাম এখানে এই যে এখানে দিয়ে এইভাবে দিয়েছে, দিয়ে দিয়েছে এখানে,
এর অর্থটা হচ্ছে যে এই শ্রেণীতে 18 থেকে 22 শ্রেণীতে গড় আছে। এই গড়টা কেন ধরবো? আগেই কিন্তু আমি বলেছি যে মাঝখানের দিকে যে শ্রেণীতে গণসংখ্যা বেশি থাকবে সেই শ্রেণীতে আমরা আনুমানিক গড়টা ধরে নেব। তার মানে আমরা ধরবো যে ওই শ্রেণীতে গড় আছে। আনুমানিক গড় মানেই অনুমিত গড়, যেটা আমরা ধরে নেব যে এখানে আমাদের গড় আছে। তার মানে এই দুইটার মধ্যে গণসংখ্যা কোনটা বেশি? 52। 52 হলে এই শ্রেণীতে গড় আছে, এটা আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে এই জায়গাটা আমরা ধরে নিলাম নিজস্বভাবে আমাদের ব্যক্তিগত মতামতে। সেই মতামতটা অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে। সেটা কি? মাঝখানে যেটা এই গণসংখ্যা বেশি হয় সেটাতে ধরলাম। দেখুন এখানে যেখানে 47 সেখানে 52, তার মানে আমাদের এই 52টাই আনুমানিক গড় আছে বলে এখানে আমরা এটা ধরে নিলাম। আচ্ছা, এইবারে এখানে বলছে সূত্র ধাপ বিচ্যুতি, এটা কিন্তু ধাপ বিচ্যুতির সূত্র ইউআই সমান এক্স আই মাইনাস এ বাই এইচ। ইউআই সমান কি? ধাপ বিচ্যুতির এটাকে সংকেত বোঝানো হয়। আর এক্স আইটাকে এক্স আই যেখানে কিন্তু লেখা আছে, এক্স আইটা হচ্ছে মধ্যমান। আচ্ছা, প্রথম লাইনের যদি অঙ্ক আমরা করি এই প্রথম রো এর, সেক্ষেত্রে হচ্ছে কি সূত্রটা এক্স আই সমান এই যে 4, প্রথম লাইনেরটা কি এখানে 4। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা যদি আমরা এখন করি, এই জায়গাটায় যদি করি, তাহলে এই জায়গাটা আমরা কি বলবো? ইউ আই সমান এখানে মানটা বসাবো 4 মাইনাস এখানে এ এর মানটা কত? আমরা এই যে 20, এর মানটা আমরা কিন্তু ধরে নিয়েছি 20। তাহলে এখানে লিখলাম হচ্ছে 20 বাই এখানে বলছে এইচের মানটা কত? এইচটা কিন্তু আবার বোঝার বিষয়। এইচের মানটা হচ্ছে এই 6 থেকে এই 2 থেকে 6 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে সেটা হচ্ছে এইচের মান, অর্থাৎ ধাপ বিচ্যুতি। এইচ মানে হচ্ছে ধাপ বিচ্যুতি, এটা আমরা আগেই জানি। আচ্ছা, তাহলে কত? 2 4 3 2 3 4 5 6, তাহলে কত আছে? 1 2 3 4। আমাদের এখানে ধাপ বিচ্যুতি আমি এখানে হিসাব করেছি কত? 2 3 4 5 6, মানে এইচ সমান 5 হলো ধাপ বিচ্যুতি। এই ধাপ বিচ্যুতি না, শ্রেণী ব্যাপ্তি। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, হ্যাঁ একটা জিনিস বুঝতে হবে যে এখানে এই যে 2 6 এখানে আছে, এই জায়গাটায় 6 আছে, আবার এখানে 6 আছে। একই সংখ্যা দুই জায়গায় থাকার কারণে এক জায়গাটা নিতে হবে, এক জায়গাটা নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আমাদের এখানে ধাপ বিচ্যুতি 1 কমে যাবে। তার মানে আমাদের ধাপ বিচ্যুতি হবে, এই জায়গাটায় ধাপ বিচ্যুতি হবে 4। বুঝতে পারলাম? এইটুকুই কিন্তু আবার একটা ব্যাপার আছে। এই শ্রেণী ব্যাপ্তিতে যদি এটাকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, যদি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করাই থাকে, এটা হচ্ছে করা আছে, করাই থাকে, তাহলে ধাপ বিচ্যুতি হবে একটা কম। আর যদি করা না থাকে, এখানে যে 6 ছিল, 6 না হয়ে এখান থেকে যদি 7 থেকে শুরু হতো, তাহলে কিন্তু আমাদের শ্রেণী ব্যাপ্তি 6 হতো এবং এখানে শ্রেণী এইচ হতো কত? 5 হতো। মনে রাখতে হবে কিন্তু এটা। তার মানে এই জায়গাটা আমাদের শ্রেণী যেহেতু ধাপ অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করাই আছে, সেক্ষেত্রে আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে এইচ সমান 4। আর এই জায়গাটা আমরা এখন এইচ সমান 4 বিয়োগ করবো। 4 বিয়োগ এই কি 4 বিয়োগ করার পরে এই এইচ এর মানটা বসাবো হচ্ছে 4। সেক্ষেত্রে আমাদের এখানে হয়ে যাবে 4, আর 4 দ্বারা 16কে ভাগ করলে হয় -4। এই যে আমাদের প্রথম লাইনটা হয়ে গেল হচ্ছে ধাপ বিচ্যুতি 4 হয়েছে। ঠিক ঠিক পরেরগুলো সবগুলো মান এরকম বসালে এই মানগুলো আসবে। এখন এই মানগুলো আমরা এভাবে না বসিয়ে, এটা কিন্তু অনেক সময় এমসিকিউ অথবা ছোট প্রশ্নে চলে আসে ধাপ বিচ্যুতি কীভাবে বের করতে হবে। যদি বলে প্রথম লাইনের, তাহলে আমাদের উত্তর হবে 4। যদি বলে দ্বিতীয় লাইনের, উত্তর হবে -3। যদি বলে এভাবে করতে করতে যদি বলে 1 2 3 4 পঞ্চম লাইনের, তাহলে উত্তর হবে 0। এইভাবে উত্তরগুলো আমাদেরকে বের করতে হবে যদি এমসিকিউ প্রশ্ন আসে। আর এমসিকিউ না এসে যদি আমরা যে অঙ্কটা করছি বড় অঙ্ক, হ্যাঁ আনুমানিক গড় বড় অঙ্ক করছি, এই বড় অঙ্ক করতে গেলে আমরা যেখানে অনুমিত গড় এ ধরেছি, মাথায় রাখতে হবে কিন্তু এটা, অনুমিত গড় যেখানে এ ধরেছি সেখানে আছে 0 ধরে নেব, নিয়ে -1 -2 -3 ওপরে দিয়ে দেবো মাইনাস, আর নিচের দিকে দিয়ে দেবো একটা একটা করে প্লাস। তার মানে এটা কী করবো? 0 দিয়ে -1 -2 -3 -4 যতগুলো থাকবে এরকম লিখে দেবো, আর নিচের দিকে +1 +2 +3 যতগুলো থাকবে এই সারণী শ্রেণী ততগুলো দিয়ে দেবো। এটা কিন্তু খুবই সোজা। এজন্য গড় নির্ণয়ের ক্ষেত্রে এইগুলোর ক্যালকুলেশন করা লাগে না, আমরা ধরেই নিছি যেখানে আমাদের অনুমিত গড় আছে সেই জায়গাটায় 0। এবার কি -1 -2 -3 -4, কি সোজা। এই জন্য আমি প্রথমটা একটা বের করে দেখালাম, এই যে অনেক সময় এমসিকিউ আছে তাই হয়েছে। তাহলে এই লাইনটি কিন্তু এই লাইনটা পুরা হয়ে গেল। এবারে বলছে গণসংখ্যা এই ধাপ বিচ্যুতি আর এই গণসংখ্যা গুণ করেছে, কেননা এখানে আছে এই যে ধাপ বিচ্যুতি আছে ইউআই, এই যে আমাদের এখানে ইউআই আছে, আর আরেকটা আছে কি এফআই, এই যে এখানে আছে এফআই আছে। তার মানে এই দুইটা এখন আমাদের গুণ হবে। এই দুইটা গুণ করলে কি হয়? 1 এর সাথে -4, এটা যদি গুণ করা যায় তাহলে -4 হয়।
আবার এখানে আছে 9 আর 3, এটা যদি গুণ করা যায় কি 3 নাম 27 -27, এখানে যদি আবার গুণ করা যায় 21 দুগুণে 42 -42, তারপরে এখানে যদি আবার গুণ করা যায় -47 -47 হলো। আবার যদি এই লাইন গুণ করা যায় 0-র সাথে এই 52 গুণ করলে 0ই হয়, শূন্যের সাথে যা গুণ করা যায় সব শূন্য হয়, এটা মাথায় রাখতে হবে। এবারে 36-এর সাথে 1 দ্বারা গুণ করলে হয় 36, 19-এর সাথে 2 দ্বারা গুণ করলে হয় 38, 3-এর সাথে 3 দ্বারা গুণ করলে হয় 9, আর এই জায়গাটা মোট গণসংখ্যা। আর এই জায়গাটা আবার কী করেছে এইটুকু কিন্তু মাথায় রাখতে হবে, যেখানে করেছেটা কি মোট এই গণসংখ্যার ধাপ বিচ্যুতি যোগ করেছে, এই যে এইটা যোগ করেছে, এইটাকে আবার আমরা লিখতে পারি এরকম সামিশন অফ FIUI সমান -37, মোট এগুলো যোগ করলে যোগ আর বিয়োগ এক জায়গায় করে যদি ক্যালকুলেশন করা যায় -37 হয়, সেটা কি সামিশন অফ FIUI বলা হয় এটাকে। আচ্ছা, এখন এই সারণীটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি ডিটেলস। এখন এর সূত্র আমরা যে গড় নির্ণয় করব, আনুমানিক গড়, তার সূত্র কি? এই যে তার সূত্র এখানে নিচে সুন্দর করে লেখা আছে, এই যে গড় এক্স বার, আমরা জানি যে গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। গড় এক্স বার সমান এ প্লাস সামিশন অফ FIUI বাই N ইন্টু এইচ, এই যেখান থেকে সূত্র এইটুকু। আমি আবার বলি এক্স বার সমান গড় এ প্লাস সামিশন অফ FIUI বাই N ইন্টু এইচ, এটা হচ্ছে সূত্র। এখন এই জায়গাটা এর মান কত আমরা আগেই জানি, এই যে এর মান 20 এখানে বসাইলাম। এবারে এখানে আছে সামিশন অফ FIUI, সামিশন অফ FIUI এর মানে যে -37, এখানে -37 বসালাম, হয়ে গেল। এবারে নিচে আছে এন এর মানটা কত এই যে আমরা জানি, মোট গণসংখ্যার যোগফল 188 বসিয়ে দিলাম। তারপরে এবারে আছে এইচের মানটা কত এই যে 4, এইচের মান কত আমরা এই যে এখানে আগেই বের করেছি যে শ্রেণী ব্যাপ্তি এইচ সমান কত 4, এই 4টা এখানে বসিয়ে দিলাম 4। এখন এটা এই 4-এর সাথে 37 গুণ করে তাকে 188 দ্বারা ভাগ করলে হয় 0.79, এটুকু হয়। এবারে এই 20-এর ভিতর থেকে 0.79 বাদ দিলে 19.21, এটা হচ্ছে উত্তর। আর এভাবে যদি দশমিক হয় আমরা প্রায় দিতে পারি, না দিলেও সমস্যা নেই এই জায়গাটায়, কেননা সরাসরি দুইটা দশমিকের পর দুইটা ঘর এসছে তো এখানে সমস্যা নেই। এই হচ্ছে আমাদের উত্তর হলো, এবং এইটাই ছিল হচ্ছে মোট গড় নির্ণয়ের কৌশল।